ক্রিকেট যুদ্ধে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে খেলা শুরু হয়ে গেছে রাজস্থান রয়্যালস এবং বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স দলের, এবং এটি হচ্ছে এলিমিনেটর। এবং আজকের খেলায় যারা পরাজিত হবে তারা এই প্রতিযোগিতা থেকে নিষ্ক্রমিত হবে, এবং অবশ্যই যারা জিতবে তাদের খেলতে হবে সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে জেতার জন্য, অর্থাৎ সেটি হবে প্রকৃতপক্ষে সেমিফাইনাল। যুধাজিৎ, আজকের ম্যাচ সম্পর্কে কি মনে হচ্ছে? টসে জিতে রাজস্থান রয়্যালস তো ফিল্ডিং নিয়েছে। হ্যাঁ, হাড্ডাহাড্ডি খেলা হবে জয়ন্তদা, আমরা সেটা অপেক্ষাও করছি। এটা এলিমিনেটর বলে অবভিয়াসলি, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এই এলিমিনেটরটা রাজস্থান রয়্যাল খেলছে প্রথম এলিমিনেটর এই টুর্নামেন্টের, আর বেঙ্গালুরু কিন্তু 6টা এলিমিনেটর খেলে এসছে, মানে একটা ম্যাচ হারলেই বেরিয়ে যেত। তো সেক্ষেত্রে রাজস্থান রয়্যাল চাইবে জিতে সেমিফাইনালে যেতে, চেন্নাই একটা চান্স পাওয়ার জন্য, চেন্নাইতে আরেকটা চান্স পাওয়ার জন্য হায়দ্রাবাদের সঙ্গে। আর বিরাট কোহলির টিম চাইবে যে এতদিন যখন লড়াই করে জিতে এলাম, এখানেই বা ছাড়বো কেন। অতএব একটা দুর্দান্ত ম্যাচ আমরা দেখার জন্য অপেক্ষা করে আছি। টসের অ্যাডভান্টেজ রাজস্থান রয়্যাল পেয়ে গেছে, আমরা এখনই খবর পেলাম ওরা ফিল্ডিং নিয়েছে অ্যাজ এক্সপেক্টেড, কারণ ডিউ ফ্যাক্টর হবে। দিনের টেম্পারেচার এত হাই হয়ে গেছে, রাত্রিবেলা ডিউ আসবেই, যেমন কালকে এসেছিল। অতএব কিন্তু রাজস্থান রয়্যাল চ্যালেঞ্জার্স ছাড়বে না, 50-50 ম্যাচ। আপনারা যে অনুষ্ঠান দেখছেন তারা নিশ্চয়ই খেলাও দেখছেন একই সঙ্গে, এবং 20 ওভারের ম্যাচ যখন এই অনুষ্ঠান চলবে ততক্ষণে খেলা অনেকটাই গড়িয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন হাওয়া কোন দিকে যাচ্ছে। তবে আজকের ম্যাচে হাওয়া কোন দিকে সেই সম্পর্কে যুধাজিতের কাছে আমার প্রশ্ন। যুধাজিৎ, আজকে রাজস্থান রয়্যালস না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু? মানে মন বা মস্তিষ্ক দুটোই বলছে রয়্যাল চ্যালেঞ্জার্স, কারণ বিরাট কখনো আইপিএল জেতেনি, এই একটা মেজর ট্রফি ও জিতে আরসিবি বা ব্যাঙ্গালোরের যে ট্রফি খরা এটা কাটাতে চাইবে। অনেক অনেক কথা বলা হয়েছে, বিরাট জিততে পারে না, বেঙ্গালুরু বিরাটকে নিয়ে বসে যাচ্ছে এরকম টাইপের। কিন্তু যেটা আমরা সবাই জানি যে জবাব দেবে একটি ব্যাট, এই কথাটা একবার খেলায় লিখেছিলেন অশোক দাশগুপ্ত, যখন গাভাস্কারের সময় খুব খারাপ যাচ্ছিলো ইনসিডেন্টে, এখন গাভাস্কারের বিরাটের একটা অদ্ভুত দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। যাই হোক, তো বিরাট কিন্তু জবাব ব্যাটে দিচ্ছে, এবং মুখে যাই বলুক, ওই সুনীল গাভাস্কারের কমেন্টের পরে ও কিন্তু ফিরে এসছে, স্ট্রাইক রেট দারুণভাবে। এবং আপনাদের সকলে জানিয়ে রাখি যে স্ট্রাইক রেট নিয়ে সুনীল গাভাস্কার একটু কটাক্ষ করেছিলেন বিরাট কোহলিকে, এবং তারপর থেকে তার স্ট্রাইক রেটের উন্নতি ঘটেছে এবং বিরাট কোহলি রানের মধ্যে ফিরেছে। এবং আজকের ম্যাচে বিরাট কোহলির উপর অনেকখানি নির্ভর করবে, সে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না। তবে এই মুহূর্তে রাজস্থান রয়্যালস বোলিং করছে, বিরাট কোহলির বিরুদ্ধেও তারা বোলিং করবে। অতএব পরিস্থিতি কী হবে আপনারা সবার আগে জানতে পারবেন। আর যুধাজিৎ, আরেকটি কথা জিজ্ঞেস করি যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বোলিং আক্রমণটা কীরকম বলে মনে হচ্ছে? বোলিংটা ওদের খুব স্ট্রং নয়, মানে যদিও রিসেন্টলি মানে সেকেন্ড হাফে যদি তুমি দেখো আইপিএলের, ওদের ইকোনমি রেট অনেক ভালো হয়েছে। প্রথম যেখানে ওরা 11-12 করে অ্যাভারেজে রান দিয়েছে, এখন সেটা কমে 9 দাঁড়িয়েছে। এবং সেকেন্ড ফেজে মানে পরের যে 7টা ম্যাচ হয়েছে তাতে ওদের ইকোনমি রেট হচ্ছে হাইয়েস্ট। যশ দয়াল খুব ভালো বল করছে, এবং মানে অনেকটাই ওর ওপর ডিপেন্ড করছে কীভাবে এগোবে। আমরা বিরাট কোহলিকে দেখেছি, ফ্যাফ ডু প্লেসিকে দেখেছি, ওরা দারুণ পারফর্ম করছে, কিন্তু দয়ালের পারফরমেন্সটা আমরা ওভারলুক করে গেছি। নিঃশব্দে ও 6টা ম্যাচে, লাস্টে 6টা ম্যাচে 8টা উইকেট নিয়েছে, চেন্নাইকে তো বন্ধ করে দিল, ধোনিকে চুপ করিয়ে দিল এবং ম্যাচ জিতে নিল। 8-এর বেশি রান দেয়নি, এবং এই আইপিএলে যেখানে 11-12 করে বোলাররা হামেশাই রান দিচ্ছে, তো যশ দয়ালের ফ্যাক্টরটা খুবই ভাইটাল হয়ে যাবে। এবং তারপরে ক্যামেরন গ্রিনের মতো একজন অলরাউন্ডার আছে যে সুন্দরভাবে ব্যাক করছে, এদিকে ওদের স্পিন আক্রমণে খুব ভালো স্বপ্নিল আছে। এবং আমার মনে হয় ব্যাঙ্গালোর এখন একটা টিম হিসেবে খেলছে, যাতে করে ওরা একটা মরণ কামড় দেবে এবং বেরিয়ে যাবেন এরকম। কিন্তু আজকে ওদের ট্রু পরীক্ষা হবে ডিউয়ের সামনে, যেখানে খুব একটা অ্যাডভান্টেজ হবে না, এবং রাজস্থান রয়্যাল কিন্তু একটা মরণ কামড় দেবে। অবশ্যই ইতিমধ্যে একটি অ্যাডভান্টেজ রাজস্থান রয়্যালস পেয়ে গেছে, টসে জিতে তারা ফিল্ডিং নিয়েছে, এবং এই টি20 ম্যাচে বিশেষ করে এলিমিনেটর সেখানে আগে বোলিং করার একটা সুবিধা রয়েছে, পরে তারা ব্যাট করবে, এবং ব্যাট করে বিপক্ষের রান কতটা হয়েছে সেই অনুযায়ী তারা খেলতে পারবে। সুতরাং রাজস্থান রয়্যালস একটি অ্যাডভান্টেজ পাবে, সে বিষয়ে বলে দেওয়ার কোনো অপেক্ষা রাখে না। টস আজকের জন্য কতটা ভাইটাল হলো? টস তো খুবই ভাইটাল হলো, কালকে ম্যাচে দেখা গেল টস খুব ভাইটাল হয়েছিল। 13 ওভারে 13 ওভারে কলকাতা রানটা তুলে দিল, 160, খুব খারাপ রান না। এই মাঠে 170 হচ্ছে অ্যাভারেজ স্কোর,
170-75, আগে ব্যাট করলে বা পরে ব্যাট করলে ওরকমই। 160 রান তারা 13 ওভার 14 ওভারে 13.5 ওভারে তুলে দিচ্ছে, বোঝাই যাচ্ছে কিছু একটা গন্ডগোল ছিল। আমরাও দেখেছি বোলাররা সেকেন্ড হাফে কোনো মানে সুযোগই পায়নি, কোনো অ্যাডভান্টেজই পায়নি, সবই মানে সুন্দর বল পড়ে ব্যাটে এসছে। এবং দুর্ভাগ্যজনকভাবে ওয়ার্ল্ড কাপ ফাইনালের কথা মনে পড়ে যাচ্ছিল, ট্রাভিস হেড যেভাবে দুর্মুষ করে দিয়েছিল আমাদের পেস এবং স্পিন অ্যাটাককে। তো সেক্ষেত্রে আজকে কিন্তু রাজস্থান রয়্যাল ভালো, মানে এটা অন্ততপক্ষে আমার মতে 20 রানের অ্যাডভান্টেজ পেয়ে গেল। অর্থাৎ 20 রানের অ্যাডভান্টেজ পেয়ে গেল টস জেতার সঙ্গে সঙ্গে। যুধাজিৎ মুখার্জি আমাদের স্টুডিওতে বললেন বাংলার পালস টিভির দর্শকরা ভোট যুদ্ধের মাঝখানে দেখছেন ক্রিকেট যুদ্ধ। আর সবার আগে আমি জানিয়ে রাখবো যে গতকালের ম্যাচ অ্যানালিসিসে প্রিভিউতে আমি বলেছিলাম যে নাইট রাইডার্স তারা যদি জেতে তাহলে খুশি হব, কিন্তু জেতার সম্ভাবনা সানরাইজার্স হায়দ্রাবাদের বেশি। যদিও যুধাজিতের কথা প্রমাণ করে দিয়ে এবং সঠিক প্রমাণ করে নাইট রাইডার্স এই ম্যাচ জিতে নিয়েছে, সুতরাং আমি দর্শকদের কাছে ক্ষমা প্রার্থী। তবে একটা কথা বলি যে ক্রিকেট এমন একটা খেলা, সানরাইজার্স হায়দ্রাবাদকে একদম রাইট অফ করা যাবে না, তার কারণ এখনো পর্যন্ত একটা ম্যাচ তাদের খেলা বাকি থাকবে। আজকের ম্যাচে যারা জিতবে তাদের সঙ্গে কার্যত সেমিফাইনাল খেলবে সানরাইজার্স হায়দ্রাবাদ, তাই তো? একদমই তাই। এবং মানে সানরাইজার্সের মানে স্পিরিটটা তুমি দেখো, প্যাট কামিন্স কালকে ম্যাচ শেষ সময় বললো যে আমরা ফিরে আসবোই, একটা ম্যাচে আমাদের কিছুই শেষ হবে না, আমরা ফিরে আসবোই। এবং মানে বিরাট যদি ওঠে, বিরাটের টিম যদি ওঠে, ওখানেও দারুণ ম্যাচ হবে। যদি না ওঠে, রাজস্থান রয়্যাল ওঠে, তাহলে আমি বলবো রাজস্থান রয়্যালের টিমের চান্স কামিন্সের টিমের এগেন্সে একটু বেশি থাকবে, কারণ এদের স্পিন অ্যাটাক ওদের থেকে বেটার। এবং খেলা তুমি জানো হয় চেন্নাইতে, যেটা স্পিনারদের স্বর্গরাজ্য। তো সেক্ষেত্রে কামিন্স মনে চাইবে হায়দ্রাবাদের এগেনস্টে রাজস্থান রয়্যাল না উঠে বেঙ্গালুরু উঠুক। অর্থাৎ কামিন্স চাইবেন বেঙ্গালুরু উঠুক। কামিন্সের স্বপ্ন পূরণ হবে কিনা সেটা দেখার জন্য আমাদের আজকের ম্যাচে শেষ অবধি অপেক্ষা করতে হবে। তবে আপাতত যে অবস্থায় রয়েছে তাতে আপনাদের জানিয়ে রাখি, রাজস্থান রয়্যালস টসে জিতে ফিল্ডিং নিয়েছে এবং তারা বোলিং শুরু করেছে। বিপক্ষে ব্যাট করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলি ব্যাট করছেন। আপনারা সবাই জানেন বিরাট কোহলি এই মরশুমে প্রথম দিকে খুব একটা সুবিধা করতে পারেননি, স্ট্রাইক রেট তার কম ছিল, গাভাস্কারের সমালোচনার তীরে তিনি বিদ্ধ হয়েছিলেন। পরবর্তী পর্বে বিরাট কোহলি রান পেয়েছেন এবং আজকের ম্যাচে বিরাট কোহলি, ফ্যাফ দু প্লেসি এদের সাফল্যের উপর অনেকখানি নির্ভর করছে, তাই তো? একদমই তাই। ওরা দুজন তো গোড়াপত্তন খুব ভালোই করেছে বা করছে, দুজনেই একদম ইনফর্ম আছে। কিন্তু আরেকটি প্লেয়ারের কথা ভুলে গেলে চলবে না, সে হচ্ছে রজত পাতিদার। এবং সে এত ভালো খেলেছে, এবারে প্রায় 200-র ওপরে তার স্ট্রাইক রেট এবং 300-র ওপর রান অলরেডি করে ফেলেছে। এটা একটা বিশাল ব্যাপার। ইনফ্যাক্ট ও 400-র ওপর করেছে আমার যত মনে হচ্ছে। আরেকজন প্লেয়ার আছে ব্যাঙ্গালোরের, কার্তিক, ও 300-র উপর রান করেছে এবং ওরও স্ট্রাইক রেট। এবং কার্তিক কিন্তু পুরনো চাল ভাতে বারে, এই নীতিটা বোধহয় কার্তিক গেমটা রিড করেন খুব চমৎকার ভাবে। আমি একটা কথা তোমায় জিজ্ঞেস করবো, অনেকদিন থেকেই ভাবছি আমি, সেটা হচ্ছে যে আমরা দেখি যে আইপিএলে অনেক তরুণ খেলোয়াড় উঠে আসে, যেমন গত মরশুমে এসেছিলেন আমরা দেখেছি পরপর অনেকগুলো খেলোয়াড়, রিঙ্কু সিং এসেছিলেন, আরো অনেকে এসেছিলেন অনেক খেলোয়াড়, কিন্তু তারা কেউ থাকতে পারছেন না কেন? তারা কনসিস্টেন্সি নেই কেন? এবারে ও স্বপ্নিল উঠে এসছেন, এবারে জাসদাল উঠে এসছেন, এবারে উঠে এসছেন অভিষেক শর্মা, রজত পাতিদার, কিন্তু কনসিস্টেন্সি কি রাখতে পারবেন তারা? হ্যাঁ, এবার রিঙ্কু এবারে অত সুযোগ পায়নি, যদিও মানে অফ ফর্ম বলা যাবে না। আরেকটা কথা তুমি দেখো যে গত বছরের এবং এবছরে ওরা তো একটা এমার্জিং প্লেয়ারের প্রাইজ দেয়, সেটা একটা খুব ভালো জিনিস। যতগুলি প্লেয়ারই এসছে আমাদের গত বছর এবং তার আগে বছরের ফাইনাল হচ্ছে যশস্বী অগ্রওয়াল, কিন্তু এবারে সে পুরোপুরি অফ। এটা কিন্তু ওয়ার্ল্ড কাপের জন্য একটা ভাইটাল ফ্যাক্টর হতে চলেছে। এবং আজকের ম্যাচে কিন্তু ওর ফর্মের উপর ডিপেন্ড করছে অনেকটাই হারা জেতা। অর্থাৎ যশস্বী জয়সওয়াল আপনারা সবাই জানেন গতবারের আইপিএলের আবিষ্কার, এবং তিনি ধারাবাহিকভাবে ভালো খেলে গতবার আইপিএলে সবার নজর কেড়েছিলেন। সেই যশস্বী জয়সওয়াল এবার কিন্তু সুবিধা করতে পারছেন না, এবং আজকের ম্যাচে তার ওপর অনেকখানি দল নির্ভর করছে, যে কথা এই মুহূর্তে বললেন যুধাজিৎ মুখার্জি। যুধাজিৎ, আরেকটি প্রশ্ন রয়ে গেছে, সেটি হচ্ছে খেলা তো চলছে, আমরা জানি রাজস্থান রয়্যালস ব্যাটিং করছেন, মাফ করবেন, রাজস্থান রয়্যালস বোলিং করছেন এবং ব্যাটিং করছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কি স্ট্র্যাটেজি হওয়া উচিত বলে তোমার মনে হয়? দেখো, ওদের মিনিমাম আমার যেটা মনে হয় 180 তো মিনিমাম, কিন্তু 200 হলে খুব ভালো হয়। 200 এই উইকেটে পার স্কোর, সেটা বিশেষজ্ঞরা অলরেডি বলেছেন যারা মাঠে আছেন। এটা হাই স্কোরিং গ্রাউন্ড হবে এবং হাই স্কোরিং খেলা হবে এটা। এবং আরেকটা কথা হচ্ছে যে কালকে যে পিচে খেলাটা হয়েছিল
আজকে কিন্তু পিচটা অন্যরকম, যার জন্য একটা দিক ছোট হয়ে গেছে। তো যারা ক্রস ব্যাট স্ট্রোকটা মারে, মানে লম্বা দিকটা একই রকম আছে 70-75 মিটার মতো, কিন্তু এদিকটা একটা দিকে 60, অন্যদিকে প্রায় 70 হয়ে গেছে। তো ওই দিকটা কিন্তু অ্যাডভান্টেজ দেওয়ার চেষ্টা করা হবে, যেমন আমরা লর্ডসের মাঠে দেখেছি। একটা সাইড ছোট থাকার জন্য বাড়তি সুবিধা পাবেন ব্যাটসম্যানরা। হ্যাঁ, এটা ক্রস ব্যাটে যারা খেলেন তারা তো বাড়তি সুবিধা পাবেন। একদমই তাই, সেটাই আমি বলতে চাইছি। তো সেখানে বিরাটের কিন্তু এবারে আমি দেখেছি ওর ইম্প্রোভাইজেশন দারুণ হয়েছে। ও একটা নতুন শট বাইরে এনেছে, যেটা আগে করতো না, স্লগ সুইপ। তারপরে ও গত ম্যাচে তুমি যদি লক্ষ্য করো, স্যান্টনারকে ওভার দ্য টপ ব্যাকফুটে একটা কভার ড্রাইভ মারলো এবং মেরে নিজেকেই, যখন ওদের রান রেট পড়ে গেছে স্পিনার রান হওয়ার সঙ্গে, নিজেকেই ব্যাটের পেছনে ঘুষি মেরে নিজেকে মানে আরও ইন্সপায়ার করছে, উদ্বুদ্ধ করছে, টিমকেও করছে, দর্শকদেরও করছে। তো বিরাটকে কিন্তু ওর অ্যাগ্রেশন এবং যাই হোক অন্য রূপে দেখা যাচ্ছে। তো তোমার প্রশ্নে ব্যাক করে আমি বলতে চাই যে আজকের মাঠে 200+ স্কোর মিনিমাম হবে ফাইট করার জন্য, বিশেষ করে যখন তুমি জানো যে পরের হাফে ডিউয়ের ডিসঅ্যাডভান্টেজে তোমার বোলাররা পাবে। এবং রাজস্থান আরসিবির বোলিং অ্যাটাক খুব এক্সপিরিয়েন্স কিন্তু নয়, ওদের কোনো অশ্বিন নেই, ওদের কোনো চাহাল নেই, যেটা এদের আছে। এরা কিন্তু অপেক্ষা করে থাকবে ওইখানে ওদের ফেলবো বলে ওই জায়গাটা। এবং বিরাট, ডুপ্লেসি এবং এই প্রতিদার, এরা যতই ভালো খেলুক, এরা কিন্তু এই দুজনের এগেনস্টে খুব একটা চান্স নেয় না, কারণ এদেরকে উইকেট দেবে না বলে। আজকে হয়তো অন্যথা হতে হবে, আজকে হয়তো প্রথম থেকেই রিস্ক নিতে পারে। পাওয়ার প্লেতে আমরা দেখতে পারি অশ্বিনকে আনা হলো বা চাহালকে আনা, যেটা হয় না ইউজুয়ালি। এবং বিরাটও হয়তো দেখা গেলো সবার বিরুদ্ধভাবে ও ঝুঁকি নিল বা ডুপ্লেসি ঝুঁকি নিল, কারণ ওদের হারাবার কিছু নেই। এই হারাতে পারবো না ক্রিকেটটা খেলেই কিন্তু ওরা 6টা এলিমিনেটর পার করে এখানে এসছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে পাওয়ার প্লেতে সচরাচর জোরে বোলারদের ব্যবহার করা হয়, এক্ষেত্রে জোরে বোলারদের ব্যবহার না করে স্পিনও ব্যবহার করা হতে পারে। আমরা রয়েছি ক্রিকেট যুদ্ধে, এবং ক্রিকেট যুদ্ধে রাজস্থান রয়্যালস কীভাবে ব্যাট করছে বিরতির পর আপনাদের সেই বিষয়ে আসবো। তবে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আসছি ক্রিকেট যুদ্ধে রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে। ক্রিকেট যুদ্ধের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে রাজস্থান রয়্যালস বল করছে এবং ব্যাট করছে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স, এবং রয়্যাল চ্যালেঞ্জার্সের পক্ষে কিন্তু এই ম্যাচে 200-র বেশি রান, একটু আগে যুধাজিৎ মুখার্জি কথা বলেছেন 200+, কিন্তু এই আইপিএলে বা টি20 ম্যাচে ইদানিংকালে 200 রান তো সবাই করছে প্রায়, মুড়ির মতো হচ্ছে। এবং আহমেদাবাদের গ্রাউন্ড বেশ বড়, কিন্তু এখানেও 200 রান হয়েছে, 230 রান হয়েছে, 220 রান হয়েছে, এরকম হয়েছে। তো আজকের ম্যাচে যেহেতু একটু ড্রাইয়ের দিকে উইকেটটা, যা মনে হয় একটু ড্রাই থাকবে, কারণ প্রচণ্ড গরম ওখানে পড়েছে। তো সেক্ষেত্রে প্রথম দিকে একটু স্পিনাররা অ্যাডভান্টেজ পেলেও পেতে পারে। তো সেটা যেমন তোমার ওয়ার্ল্ড কাপ ফাইনাল হয়েছিল, কামিন্সের কাটার বল পেয়েছিল, স্পিনাররা পেয়েছিল, ম্যাক্সওয়েল আউট করেছিল রোহিত শর্মাকে, ওই ব্রিলিয়ান্ট ক্যাচ। তো এবং ব্যাঙ্গালুরেরও মানে ওরকমই অবস্থা, ওরা সেকেন্ড হাফে ফার্স্ট হাফে পেলে বেটার হতো, কারণ তুমি দেখো যে ম্যাক্সওয়েল কিন্তু এদিকে প্রথম দিকে এসে 1-2 ওভার চেলে দেয়, তাহলে একটু রেস্ট্রিক্ট করা যেত। কিন্তু আজকে ব্যাঙ্গালোর কিন্তু কঠিন পরীক্ষায় পড়লো, কারণ প্রতিপক্ষ দুজন ভালো স্পিনার, এছাড়াও ওদের পেস বোলিং যথেষ্ট ভালো রয়্যালসের। হ্যাঁ, এখন রিসেন্টলি ওরা খুব একটা মানে পিক আপ করেনি, 5টা ম্যাচের মধ্যে 4টে হেরেছে, একটা ওয়াশ আউট হয়েছে, কিন্তু একটা টাইমে ওরা 9টার মধ্যে 8টা জিতেছিল, সেই জন্যই ওরা কিন্তু আজকে এখানে এসছে। তো 200 রান হলেও রাজস্থান রয়্যাল চেস করে দেওয়ার ক্ষমতা রাখে। রাজস্থান রয়্যালসের যে ব্যাটসম্যানটার দিকে আমাদের নজর রাখতে হবে তিনি হচ্ছেন সঞ্জু স্যামসন। তিনি টি20 বিশ্বকাপ দলে ঠাঁই পেয়েছেন, উইকেট কিপার ব্যাটসম্যান। সঞ্জু স্যামসন সম্পর্কে তোমার কি ধারণা? খুবই খুশি হয়েছে ব্যক্তিগতভাবে, ছেলেটি রেগুলারলি ভালো খেলে, খুব মানে মানে একজন মানে বিশ্বস্ত ভৃত্য যাকে বলে ভারতীয় ক্রিকেটের। ও সঠিক সম্মান পেয়েছে চান্স পেয়ে, আরও খুশি হবো যদিও প্রথম একাদশে চান্স পায় উইকেট কিপার হিসেবে বা ব্যাটসম্যান হিসেবে, কারণ ও কিন্তু ক্যাপ্টেন হিসেবে টিমটাকে পুরো সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। যে ম্যাচটা হারিয়েছিল একবারই ব্যাঙ্গালোরের সঙ্গে, রয়্যাল চ্যালেঞ্জার্স এর ব্যাঙ্গালোরের সঙ্গে রাজস্থানের দেখা হয়েছে, সেটা অলমোস্ট নো ম্যাচ হয়ে গিয়েছিলো। বাটলার সেঞ্চুরি করেছিল, কিন্তু স্যামসনও ওই 0 রানে 1 উইকেট পড়ে নেবে 40 রান বলে 69 রানের একটা ইনিংস খেলে দিয়ে গেছে। ও প্রচণ্ড কনসিস্টেন্ট। রিসেন্টলি আবার একটু দেখা যাচ্ছে ফর্মটা ডিপ করেছে। আমি একটা ঘটনা বলতে চাই জয়ন্তদা, সেটা হচ্ছে তুমি যদি দেখো কীরকম ভাগ্যের ফের, ও
ওরা প্রথম 9টা ম্যাচে 8টা জিতে, সবাই যেন টপ রাজস্থান রয়্যালস টপ যাবে, সবাই জানে। টপ যাবে, এবং কেকেআর তখন 4 পয়েন্ট পেছনে। হঠাৎ করে ওরা 1 রানে হারলো একটা ম্যাচ, আমার মনে হয় দিল্লির এগেনস্টে, হ্যাঁ দিল্লির এগেইনস্টে 1 রানে হারলো। তারপরে কপালটা ঘুরে গেল, না সরি দিল্লির এগেনস্টে পরে ম্যাচে ছিল যেটাতে বিতর্কিত ঘটনাটা ঘটলো। সাই হোপ বাউন্ডারি লাইনেও ক্যাচটা ধরলো, যেটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে ক্যাচটা 6 ছিল, কিন্তু দিল্লির মালিক ওখানে বসে চিৎকার করছে আউট হয় এইসব দেখা গেল। এদিক ওদিক করে থার্ড আম্পায়ার হুটফাট করে আরেকটু টাইম নেওয়া উচিত ছিল, ওকে আউট ঘোষণা করে দিল। আউট ঘোষিত হওয়ার পরেও কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছিল ওখানে, যে তর্ক করছিল যে কেন আমি আউট হলাম, ভালো করে দেখাও, কিন্তু কেউ কোনো কথার পাত্তাই দিল না। সেই যে ব্যাঙ্গালোরের লাখটা গেল, তারপর থেকে ওরা 5টা ম্যাচে 4টে হারলো পর। মানে সত্যি ওয়েফার থিন মার্জিন এখানে। না একদমই তাই। এবং আমরা জানি যে রাজস্থান রয়্যালস এইভাবে পদস্খলন হওয়ার ফলে এবং একই সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পরপর 6টি ম্যাচ জিতে তারা কিন্তু অনন্য নজির স্থাপন করেছে। আজকের ম্যাচে সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ কাদের থাকবে? সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ আনডাউটেডলি টসের আগে পর্যন্ত ব্যাঙ্গালুরুরই ছিল, কিন্তু এখন যেহেতু তারা নিজেরা, এবং যারা অনেকেই এখানে আছে সবাই ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখেছে, তারা জানে ওয়ার্ল্ড কাপ ফাইনালে টস কতটা ভাইটাল হয়েছিল, কীভাবে অস্ট্রেলিয়া দুর্মুষ করে দিয়ে গেল মোটামুটি রেসপেক্টেবল স্কোরকে। তারা কিন্তু একটু এবার ব্যাকফুটে থাকবে। অর্থাৎ আপনারা যারা ম্যাচ দেখছেন এই মুহূর্তে তারা সবাই জানেন যে রাজস্থান রয়্যালস বল করছে, ব্যাটিং করছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, এবং আপনারা অনেকেই জেনে গেছেন এখন ফলাফল কোন খাতে বইছে। তবে রাজস্থান রয়্যালসের ব্যাটিং করা পুরোটাই বাকি রয়েছে এবং রাজস্থান রয়্যালস এই ম্যাচে কি করবে তার উপর অনেকখানি নির্ভর করছে। সঞ্জু স্যামসন ছাড়া রাজস্থানের কোন ব্যাটসম্যানদের উপর আমরা বাঙ্ক করতে পারি? বাটলার নেই, ওদের ম্যাকগাগ বলে ওরা একজনকে নিয়েছে ওরা, কিন্তু সে খুব একটা মানে মানে তোমার প্রতিষ্ঠিত নয় এবং ওপেন করতে সে অভ্যস্ত নয় এখনো পর্যন্ত। তার জন্য মিডল অর্ডারের দিকে ওদের গুরুত্বপূর্ণ মানে প্লেয়াররা আছে, এবং সেদিক থেকে বিচার করতে গেলে তোমার রাজস্থান রয়্যালের ব্যাটিং পুরোপুরি এই মুহূর্তে রিয়ান পরাগের ওপর ডিপেন্ডেন্ট। ও দারুণ ফর্মে আছে, অরেঞ্জ ক্যাপে একটা টাইমে ওদের টপ মোস্ট বা টপ 2 এর মধ্যে ছিল, বিরাটের পেছনে অবশ্যই। ওর ফর্মটা দারুণ আছে এবং সেক্ষেত্রে অনেকটাই ওর ফর্মের ওপর আজকে, এবং অবভিয়াসলি রিয়ান পরাগ খুব ভালো ব্যাট করছে, দারুণ ব্যাট করছে। এবং এর আগে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে টি20তে হাইয়েস্ট রান গেটার ছিল, অনেকগুলো ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, আসামের ভালো পারফরমেন্স হয়েছে, তো ফর্মটা ক্যারি করছে, এবং যার জন্য মানে সেকেন্ড হোম রাজস্থান রয়্যাল হচ্ছে গুয়াহাটি, যেটা রিয়ান পরাগের হোম গ্রাউন্ড। তো আজকের ম্যাচটা বলতে পারো যে যদি ওদের ফর্ম ঠিক থাকে তাহলে ডেফিনেটলি কিন্তু রাজস্থান রয়্যাল এই ম্যাচ চেঞ্জ করে দেবে। রাজস্থান রয়্যালের একটা গুণ হচ্ছে ডাউন দ্য লাইন অনেকটা তাদের ব্যাটিং এর ল্যাচটা অনেকটা দূর রয়েছে, এটা তাদের একটা অ্যাডভান্টেজ, তাই না? ওরা চাইলে অশ্বিনকে দিয়ে ওপেন করাতে পারে, ওরা চাইলে তোমার পরাগ তো রীতিমতো ভালো খেলছে, সঞ্জু মোস্ট প্রবাবলি ওয়ান ডাউনই আসবে, এবং খুবই চাওয়া হবে যদি জয়সওয়াল আজকে ভালো খেলে, তো ওদের টিমে ম্যাচ উইনার অনেকেই আছে, জয়সওয়ালের ব্যাটে যদি লাগে তাহলে আর কারো ভাবতে হবে না। অর্থাৎ ব্যাটে বলে রাখতে হবে যশস্বী জয়সওয়ালের। আপনারা জানেন মুম্বাইয়ের শিবাজি ময়দানে ফুচকা বিক্রি করতেন যশস্বী জয়সওয়াল, এবং শেষ পর্যন্ত তিনি ভারতীয় দলের ক্যাপ পেয়েছেন এবং ভারতীয় দলের হয়ে খেলেছেন, টি20 ওয়ার্ল্ড কাপ দলে রয়েছেন। আজকের ম্যাচে যশস্বী জয়সওয়াল অনেকখানি ভূমিকা পালন করতে পারেন। সুতরাং যারা এই মুহূর্তে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাটিং দেখে মনে করছেন যে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স তারা একটা ফর্মিডেবল টোটাল তৈরি করে রাজস্থানকে চাপে ফেলে দেবেন, তারা হয়তো ঠিক কথা ভাবছেন না, কারণ রাজস্থান রয়্যালস ছেড়ে কথা বলবে না, তাই তো? একদমই ছেড়ে কথা বলবে না। তবে একটা কথা আমি বলতে চাই, যশ দয়ালের কাছে কিন্তু ওই কালকে যেমন বলছিলাম যে গুরবাজের নাম্বারটা ভুবনেশ্বরে আছে, এদের 2-3 জনের নাম্বার আছে, এরা সবাই কিন্তু ওর কাছে একাধিকবার আউট হয়েছে। যেমন ধরো সিরাজ কিন্তু স্যামসাংকে মোটামুটি লিড করে, তো হয়তো তুমি দেখলে দয়ালের সঙ্গে অন্যকে ওপেন করলো, সিরাজ পরে এলো, গ্রিনকে নিয়ে এলো বা কোনো স্পিনারকে ট্রাই করলো, হোয়াট এভার। দয়ালের কাছে আবার এই ওপেনার 2 জনের নাম্বার আছে, অতএব এরা কিন্তু একটুখানি ব্যাকফুটে থাকবে, ওটা ওরা জানবে, হিসেবটা ওরা জানে। কিন্তু হেড টু হেড রেকর্ড কোনো খেলাতেই মানে রাখে না, এইসব যে নকআউট খেলা হয় কোনো খেলাতেই, যার জন্য হেড টু হেড স্ট্যাটিস্টিক্স জাস্ট নাম্বারের জন্য। আচ্ছা, একজন খেলোয়াড়ের কথা আমরা বলিনি, ম্যাচ উইনার হিসেবে যিনি চিহ্নিত হতে পারেন, আমি হেডমায়ারের কথা বলছি। হ্যাঁ, হেডমায়ার আজকে খেলবেন, আমরা আশা করছি হেডমায়ার আজকে খেলবে, কারণ মানে ও সুস্থ হয়ে গেছে, আমরা যতদূর জানি। অসুস্থ ছিল, অসুস্থ ছিল ও, যদি আগের ম্যাচে ওকে টিমে রাখেনি। হেডমায়ার কিন্তু ব্যাপারটাকে ডিফারেন্স তৈরি করে দিতে পারে, কোনো সন্দেহ নেই। প্লাস পাওয়েল একজন ভালো অলরাউন্ডার, ও
যদি ব্যাটে বলে করতে পারে, নাথিং লাইক। জোস বাটলারের না থাকাটা কতটা আজকে ভূমিকা খুব নেবে? খুব আজকে নকআউট ম্যাচে ইজ এ বিগ ম্যাচ প্লেয়ার, এবং মানে একটা লিডারশিপ কোয়ালিটিও আছে ওর মধ্যে, টিমটাকে কন্ট্রিবিউট করে এভাবে পরিষ্কার দেখা গেছে। বিভিন্ন সময় ওকে বোলারদের সঙ্গে কথা বলছে, আজকেও নেই, এটা মানে সঞ্জু স্যামসনের কাছে একটা বিরাট বড় লস। কিন্তু যেটা আছে সেটা আছে, তাকে নিয়ে তোমায় লড়তে হবে। তো আমার মনে হয় রাজস্থান রয়্যালও রেডি। অর্থাৎ আইপিএল এলিমিনেটর চলছে, এলিমিনেটরে আপনারা জানেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ব্যাটিং করছেন এবং বোলিং করছেন রাজস্থান রয়্যালস। শেষ পর্যন্ত কি হবে ছিল টানটান উত্তেজনা। এলিমিনেটরের নামেই মানেই হচ্ছে যে একটি দল এলিমিনেট হয়ে যাবে এবং যে দলটি জিতবে তাদের খেলতে হবে সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে চেন্নাইয়ের উইকেট এবং গুজরাটের উইকেটের একটু পার্থক্য তো আছে। হ্যাঁ, গুজরাটের উইকেটটা সবাইকে সুবিধা দেয়, পেসার, স্পিনার এবং ব্যাটসম্যানদেরও। কিন্তু চেন্নাইয়ের উইকেটটা আমার মনে হয় যে ডিফিকাল্ট একটুখানি ফর ব্যাটসম্যানস, কারণ তোমার মেনলি ওখানে স্পিন সহায়ক উইকেট, সেই ফ্যাক্টরটা কিন্তু থাকবে এখানে। আমার মনে হয় যতদূর যে রাজস্থান রয়্যাল জানে যদি ওরা এই ম্যাচটা জিততে পারে, ওদের স্পিন জুটির দৌলতে ওদের কিন্তু ফাইনালের লড়াইয়ে মেন্টাল অ্যাডভান্টেজ ওদেরই থাকবে। কিন্তু সেটা ওরা এখন ভাববে না, আগে এই ম্যাচটা ওদের জিততে হবে। ওদের যে কনস্ট্যান্ট না জেতার ধারাটা 5 ম্যাচ ধরে চলছে, সেটাকে আগে বন্ধ করতে হবে। অর্থাৎ রাজস্থান রয়্যালস টানা 5 ম্যাচ পরাজিত হয়েছে এবং 6টি ম্যাচ পরপর জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতেছে। একটা উল্টো ব্যাপার, একটা যেন সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ যদি বলা হয় তাহলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু থাকবে। ফ্যাব দু প্লেসি এই খেলোয়াড়টি সম্পর্কে কিন্তু নতুন করে কিছু বলার নেই। আমরা জানি না ফ্যাব দু প্লেসি কী করবেন আজকে, কি মনে হয়? ও তো মানে রাসেলেরই মতো দারুণ ফিল্ডার একজন, আগের ম্যাচে 2টো দুর্দান্ত ক্যাচ নিল, চেন্নাইয়ের এগেনস্টে নিয়ে ফেরালো। কিন্তু এবং ও ক্যাপ্টেন্সিও দারুণ করছে, ও জানে বিরাটের একটা ইম্প্যাক্ট আছে, সেই স্পেসটাও বিরাটকে দেয়, কিন্তু নিজেও কন্ট্রোলে থাকার চেষ্টা করে, থাকেও মোটামুটিভাবে। ও ব্যাটিং অর্ডার সুন্দর সাফল করেছে, কার্তিককে দারুণ ইউজ করেছে, বোলারদেরও সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে বোলারদেরও যেভাবে ইউজ করেছে রিয়েলি এক্সাম্পলারি। খুব লিমিটেড বোলিং রিসোর্স, গোড়া থেকেই আমরা জানতাম রাজস্থান রয়্যালের বোলিং রিসোর্স সবথেকে খারাপ। সেইখানে তারা সেকেন্ড ফেজে 9 পয়েন্ট সামথিং করে রান দিচ্ছে। আর সেকেন্ড ফেজে একটা কথা আমি বলছি জনতা, রাজস্থান রয়্যালের অ্যাভারেজ রান রেট হচ্ছে 9, যেখানে সবাই 10-11-এ চলে গেছে। তার মানে বুঝতে পারছো ব্যাটিং সাইডটা কোথায় নেমে গেছে। তারপরে বাটলার নেই, ওটা কিন্তু একটা অ্যাডভান্টেজ। জুতাজি, তুমি ক্রিকেট খেলেছো, ক্রিকেট খেলে মাঠের মধ্যে কিলার ইনস্টিংক্টের একটা দাম আছে। তো কিলার ইনস্টিংক্টের বিষয়ে কিন্তু বিরাট যেভাবে কিলার ইনস্টিংক্ট দেখান মাঠের মধ্যে, তা কিন্তু অন্য কেউ দেখে না। টেলিভিশনে আমরা দেখছি বিরাটকে দেখে মনে হচ্ছে আগ্রাসী মানসিকতা, এইটা কতখানি কাজ করবে? বিরাট তো জিততে চায় এবং বিরাট ওয়ার্ল্ড কাপেও জিততে চাইবে, সামনে যেটা আসছে। ও যে ট্রফিগুলো নেই ওর ক্যাবিনেটে ও রাখতে চাইবে। 2007 ইন্ডিয়া T20 ওয়ার্ল্ড কাপ জিতলেও বিরাট কিন্তু ছিল না, রোহিত সেখানে ছিল। তো সেক্ষেত্রে বিরাট চাইবে ওই ট্রফিটা ক্যাবিনেটে রাখতে, এবং আইপিএলটা চাইছে। আইপিএলের একটা বিরাট বড় ভ্যাকুয়াম, এত বছরও খেলছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে, এত রান করেছে, হি ইজ দ্য হাইয়েস্ট রান গেটার ইন আইপিএল হিস্ট্রি, এবছরও তাই। এবং যা ব্যাটিং করছে মানে অসাধারণ, অনবদ্য, হি ইজ ইন দ্য ফর্ম অফ হিজ লাইফ যাকে বলা যেতে পারে। সেই সঙ্গে তুমি দেখো যেভাবে ইনভলভ, যখন ব্যাঙ্গালোর ডাউন হয়েছে যখনই, ও কিন্তু দর্শকদের উদ্বুদ্ধ করেছে, নিজে উদ্বুদ্ধ করছে, টিমকে উদ্বুদ্ধ করছে, সবাইকে কি ইনপুট দিচ্ছে। হ্যাঁ, ও মাঝে মধ্যে একটু অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং সেটা হয়তো টিমের অন্যদের একটু এফেক্ট করে, কিন্তু নো ডাউট একটা অ্যাটমসফিয়ারকে চার্জ করতে গেলে যেটা লাগে সেটা ওর আছে, এবং সেটা কিন্তু এক্সপেক্টার হতে পারে। অন্যদিকে রাজস্থানে কিন্তু এক্সপেক্টার সাইলেন্ট, অত ইম্পর্টেন্ট না, কিন্তু স্যামসাং এবং অশ্বিন, এরা চাহাল, এরা কিন্তু ভয়ঙ্কর অ্যাগ্রেসিভ। এরা তো ওরকম দেখায় না, মানে ও নর্থ ইন্ডিয়ান এ সাউথ ইন্ডিয়ান বলে দুজনের এক্সপ্রেশনগুলো আলাদা, কিন্তু ওরাও অ্যাগ্রেসিভ। তুমি ওদের চোখের ভাষা দেখলেই বুঝতে পারবে, চোখে ছিঁড়ে খেয়ে ফেলতে পারে এরকম। তো আজকে দারুণ লড়াই হবে। আমি বলবো ডুয়েল হচ্ছে আজকে, দেখতে পাচ্ছি আমি অশ্বিন চাহাল ভার্সেস ডু প্লেসি বিরাট এবং পতিদার। এই লড়াইটা দারুণভাবে ব্যালেন্স করবে। রজত পতিদার এমন একজন খেলোয়াড় যে খেলোয়াড়টির উপর অনেকখানি নির্ভর করা যায়, এবং রজত পতিদার আগের ম্যাচেও কিন্তু যথেষ্ট ভালো খেলেছেন। রজত পতিদার সম্পর্কে তোমার রিডিং কি? খুব বাডিং ক্রিকেটার, ও ইন্ডিয়ান টিমে ডেফিনেটলি আসবে একদিন না একদিন, এবং এতগুলো রান ওই স্ট্রাইক রেটে করা মোটেও ইজি না। একটা জুনিয়র রজত পতিদার ইন্ডিয়া টিমে খেলেছে এবং খেলে কিন্তু খুব ভালো করতে পারেনি না, সেটা পারেনি অবভিয়াসলি। আর সেদিনই কেউ একটা বলছিল যে এরা সবাই আইপিএল এর খেলোয়াড়, কান্ট্রি খেলার সময় একরকম, আইপিএল খেলার সময় একরকম। তো
আশা করবো একদিনও ডেফিনেটলি ভালো খেলবে এবং আসবে। এই ফর্মে তো ইন্ডিয়া টিমে আসা উচিত। অর্থাৎ আপনারা যারা ম্যাচ দেখছেন এই মুহূর্তে, আপনারা খেলা দেখছেন এবং এই খেলাতে কি হতে চলেছে আপনাদের থেকে ভালো কেউ জানে না। সুতরাং আমরা অপেক্ষা করে থাকবো এই ম্যাচে কী হয়তো দেখার জন্যে। রাত্রি বেশ গভীর হলে খেলার ফলাফল পাওয়া যাবে। তবে মনে রাখবেন, এলিমিনেটরে একটি দল আউট হয়ে যাবে, অন্য দলটি সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে খেলবে। যে খেলাটি হবে আগামী শুক্রবার, এবং আগামী শুক্রবার যুধাজিৎ আমাদের সঙ্গে স্টুডিওতে থাকবেন এবং তিনি বাংলার পালস টিভিতে অ্যানালিসিস করবেন সেই সেমিফাইনাল ম্যাচটির, যে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিংবা রাজস্থান রয়্যালস। কারা প্রতিদ্বন্দ্বিতা করবে তা নির্ধারিত হয়ে যাবে আজকেই। অতএব আমাদের অপেক্ষা করার পালা। ধন্যবাদ যুবরাজজি আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের থাকার জন্য।